শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। রাজধানীর পিলখানায় বিডিআর, বর্তমানে যেটি বিজিবি, সেই সদর দপ্তরে নৃশংসভাবে 57 সেনা কর্মকর্তা সহ মোট 74 জনকে হত্যা করা হয়। সেই হত্যার আজ 16 বছর পূর্ণ হলো। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে এই দিনটিকে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার একটি কমিশনও গঠন করেছে তদন্ত করবার জন্য। আমাদের সেই তদন্ত কমিশনের দিকেও তাকিয়ে আছি, আমরা অপেক্ষা করছি সমস্ত জাতিরই প্রত্যাশা তাদের সেই রিপোর্ট নিয়ে। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি পিলখানার হত্যাকাণ্ড, পরিকল্পিত নাকি বিদ্রোহ। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন কর্নেল জাকারিয়া হোসেন, অবসরপ্রাপ্ত MDS PSG অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, এবং আমাদের সাথে আরও একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রয়েছেন মেজর রেজাউল হান্নান শাহিন। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন শহীদ মেজর মরণোত্তর তানভীর হায়দার নূরের সহধর্মিণী তাসনুভা মাহা। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো দেখে আসব। নতুন বাংলাদেশ গড়তে সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন। পদত্যাগের পর নাহিদ ইসলাম, প্রয়োজনে মাহফুজ ও আসিফও যোগ দেবেন দলে। নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে, সেনা প্রধানের সতর্কবার্তা। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনে যথাসাধ্য চেষ্টা করছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির বক্তব্য দেশের ভেতরে নানা অস্থিরতা সৃষ্টি করছে, অভিযোগ তারেক রহমানের। নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান। 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশের 82 কর্মকর্তা ওএসডি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপন জারি। এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। আগামীকাল সকাল 10টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ। আমরা শিরোনাম শুনছিলাম, এবারে বিস্তারিত আলোচনায় যাব। আমরা অনুষ্ঠানের একেবারে শুরুতেই তাসনুভা মাহা, আপনার কাছেই যাব, আপনার কাছ থেকেই আলোচনা শুরু করব। তাসনুভা মাহা, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আপনাকে শুনতে পাচ্ছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় পিলখানা হত্যাকাণ্ড, বিদ্রোহ নাকি পরিকল্পিত, সেই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচক প্যানেলে যারা রয়েছেন তারা আলোচনা করবেন। আপনার আলোচনা শুনবো। দীর্ঘ 16 বছর থেকেই হয়তো আপনার গণমাধ্যমে বিভিন্ন বক্তব্য আপনাকে দিতে হচ্ছে, এবং এই কথাবার্তা বলা কিংবা সাক্ষাৎকার দেওয়া সেটিও আপনার জন্য খুব একটা স্বস্তিদায়ক না। নিঃসন্দেহে এই বেদনাবিধুর রুধিরাকা যে চিত্র, সেটিকে আসলে চিত্রায়ন করা সবসময় আপনার জন্য খুব সুখকর হয় না, নিঃসন্দেহে। কিন্তু তারপরও আমাদেরকে বলতে হয়। এবং আরেকটি বিষয়, এতদিন আপনি যেভাবে হয়তো চিত্রায়িত করেছেন বিষয়গুলো, এখন অনেকেই বলছেন যে একটু ঝেড়ে কাশা যায়, একটু স্পষ্ট করে সব কিছু বলা যায়। সেই জন্যই একটু ভিন্নভাবে এতদিন হয়তো মুদ্রার এক পিঠ থেকে আলোচনা করতে হয়েছে, ভিন্ন প্রান্তে হয়তো আলোচনা করা যায়নি। আপনার বক্তব্য শুনবো শুরুতেই, এবং একেবারে শুরু থেকেই যদি শুরু করেন, সেই রাজেন্দ্রপুরে যাওয়ার বদলে কেন পিলখানায় যেতে হলো, সেখান থেকেই যদি শুরুটা করেন। জি, আসলে আমার হাজবেন্ড 3 বছরের বেশি পিলখানাতে ছিল। আমার হাজবেন্ড 3.5 বছরের মতো বিডিআর পোস্টিং ছিল। তো 34 রাইফেল ব্যাটালিয়নে রংপুরে ছিল যখন, তখন 22শে জানুয়ারি 2009-এ ওর পোস্টিং অর্ডার আসে, যতটুকু আমি মনে করতে পারি।
তবে এতটুকু মনে আছে যে 27 জানুয়ারিতে আমাদের ফেয়ারওয়েল অনুষ্ঠান হয়। আমার কথা কি ক্লিয়ার আসছে? জি জি, একেবারে স্পষ্ট। তো তারপরে হচ্ছে ফেয়ারওয়েল হয়ে যাওয়ার পরে আমরা রাজেন্দ্রপুরে 25 জয়েন করার জন্য আমার হাজবেন্ড ফুল ফ্যামিলি সহ রওনা হই। পরবর্তীতে ও ছুটি নিয়ে এসে বাকি মালপত্র নিয়ে যাবে, এরকম একটা প্ল্যান থাকে। তারপর আমরা যখন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, তখন মাঝপথে মানে আমরা যখন ট্রেনে করে যাচ্ছিলাম, তখন রাত্রে 2টার পরে 2:15 থেকে 2:20-এর মধ্যে ওর কাছে একটা ফোন আসে। ফোন করে ওকে বলে যে পিলখানায় গিয়ে মুভ অর্ডার নিতে হবে। তো নরমালি আমি যেটা দেখেছি, মুভ অর্ডার নিয়ে সে মুভ করে যেখানে যায়। ভাইরা দুজনেই জানবেন যে মুভ অর্ডারটা তো আগে থেকে দেওয়া হয়। হ্যাঁ, কিন্তু ওকে বলে যে মুভ অর্ডারটা নতুন করে পিলখানায় গিয়ে সে নেবে। মানে ওর কাছে যে মুভ অর্ডার থাকে সেটা হচ্ছে ওর নতুন মানে পোস্টিং এর, কিন্তু ওকে বলা হয় যে ও মুভ অর্ডার নিবে পিলখানা থেকে, তারপরে ওকে প্যারেড অফিসার হিসেবে আবার ওখানে প্যারেড করতে হবে। তো এর আগেও ও হচ্ছে 2006 সালে একটা প্যারেড করেছিল। তো তখন তানভীর বলে যে আমার তো সামনে র্যাঙ্ক আছে 1 তারিখে, ফেব্রুয়ারি 1 তারিখে, আমি এখন প্যারেড করলে তো এগুলো সব আটকে যাবে, আর এতদিন আমি ছিলাম। এই ধরনের কনভারসেশন হতে থাকে। তখন ও পাশ থেকে ওকে বলে যে না, পিলখানায় গিয়েই ওকে এটা করতে হবে। তো যাই হোক, ও পিলখানায় চলে যায়। তো 2 তারিখ থেকে মানে 2 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যায় প্যারেডের প্র্যাকটিস। এভাবেই আর কি পিলখানাতে থাকা। 24 ফেব্রুয়ারিতে আপনার প্যারেড শেষ হয়। তারপরে তো 25 তারিখে হত্যাকাণ্ড। তবে 24 ফেব্রুয়ারিতে আপনার প্যারেডের পরে ও আবার 3 দিনের ছুটি নিয়েছিল। হ্যাঁ, 3 দিনের ছুটি নিয়েছিল, যে তারপরে আবার পিলখানা থেকে কিছু জিনিসপত্র নিয়ে রাজেন্দ্রপুরে চলে যাবে। তো এর মধ্যে ওই 3 দিন ছুটি নিয়ে আমার রিলেটিভের বাসায় 24 তারিখ বিকাল 4টার পরে আমরা চলে যাই। হ্যাঁ, উত্তরায়। সেখানেও যাওয়ার পরে রাত্রে 8:30টার দিকে ফোন আসে। ফোন করে বলে যে 25 তারিখ সকালের জন্য ওকে আবার আসতে হবে, কারণ অ্যাওয়ার্ড দেওয়া হবে। হ্যাঁ, আর 24 তারিখ রাতের মধ্যেই যেন আসা হয়। তো তখন ও তো ছুটিতে ছিল 3 দিনের, তারপরেও আর কি চলে আসতে হয় পিলখানাতে, এই আর কি। জি, আর 25 তারিখের যে ঘটনা, সেই বিষয়টা যদি একটু আলোকপাত করেন এবার। 25 তারিখে তানভীর 7:30টার পরে, মানে একদমই আমার মোবাইলে যে ঘড়ি ছিল সেটাই 7:42 বাজছিল, আর বাসা থেকে বের হয়ে যায়। ওর সাথে আমার পাশের রুমের হচ্ছে ইদ্রিস ইকবাল ভাই ছিলেন, 29th রং কোর্সের। ওরা দুজন, ইকবাল ভাই এবং তানভীর একসাথে দুজনে বের হয়ে যায়। তারপর বের হয়ে যাওয়ার পরে প্রায় 8:30টার দিক থেকে আমি হচ্ছে কিছুটা মানে চিৎকার চেঁচামেচির মতো আওয়াজ শুনতে পাই, যেটা আমি আসলে এই পর্যন্ত শুনিনি আগে। হ্যাঁ, সেদিনের পিলখানার অবস্থার মতো আগে কখনো শুনিনি। এভাবে আস্তে আস্তে হতে থাকে। এর মধ্যে আমি তানভীরকে কল করি, ওর ফোন আমি প্রথম থেকেই বন্ধ পাই। তারপরে পরিচিত মানুষদের ফোন করি, তানভীরের রানার আবু সালেককে ফোন করি, সেও আমার সাথে একটু মিসবিহেভ করে। তখন আমি একটু আর কি শক থাকি। হ্যাঁ, তো তারপরেও আমি রানারকে বলি আমাদের বাসায় আসার জন্য, আমাকে তো রিক্সা ডেকে দেওয়ার জন্য। আমার মানে এরকমই থাকে ব্যাপারগুলা। তো যাই হোক, এর মধ্যে আমি একবার ওয়াশরুমে যাই। ওয়াশরুম থেকে যখন আমি বের হচ্ছি, আমার 2টা ছেলে তো ঘুমাচ্ছে বেডের মধ্যে। আমি ওয়াশরুম থেকে বের হওয়ার সময় আমার হচ্ছে লেফট সাইডে একটা বড় ভেন্টিলেটর, আর ডান পাশে হচ্ছে বেসিনের উপরের মিররটা। আমার কাছে মনে হলো যে ভেন্টিলেটরটা অনেক বড়, ওখান দিয়ে কিছু একটা ইন করলো। হ্যাঁ, আমি বের হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমার কাচের আয়নাটা ভেঙে মানে পড়ে গেল, কারণ এখানে গুলি করা হয়েছে। তো এই জিনিসটা অবশ্য কয়েকবারই হয়েছে, এই ভেন্টিলেটর দিয়ে বাথরুমের মধ্যে, ওয়াশরুমের ভিতরে গুলি করেছে কয়েকবার ভিতরে। তো
তখন ভয় পেয়ে যায়। এর মধ্যে তানভীরের সাথে কথা হয় 9টার পর। আমি তো বিভিন্ন জায়গায় ট্রাই করতে থাকি, ওর মোবাইলে পাই না। মেজর আজিজ ভাইয়ের নাম্বারে ট্রাই করি, ওইখানে তানভীরের সাথে আমার কথা হয়। ফার্স্ট টাইম কথা হয়, আর লাস্ট টাইম কথা হয় একবার, ওইটা 10টা 20 থেকে 10:30টার পর কোনো এক সময়। হ্যাঁ, তো ওই লাস্ট কথা বলার সময়, কথা চলা অবস্থায় আর কি আমাকে ধরে নিয়ে যায় কোয়ার্টার গার্ডে। কয়টার দিকে এটা? এইটা টাইমটা ঠিক জানি না, তবে 10টা 20-এর পর, এটা কনফার্ম। এরপরে আর আমি মোবাইল বা ঘড়ি নাই রুমে, মোবাইল থেকে দেখছি, বাটন ফোন ছিল। আমি এরপরে আর খেয়াল নাই আমি দেখেছি কিনা। আচ্ছা আচ্ছা, আমি পরবর্তী ঘটনা প্রবাহের জন্য আবারও আসবো আপনার কাছে, তখন আরও বিস্তারিত আমরা শুনবার চেষ্টা করব। একটু শুনে আসি। আমাদের সাথে রয়েছেন কর্নেল জাকারিয়া হোসেন। আপনাকে প্রথমে, এই যে আমরা যে ঘটনাগুলো আলাপ করছি, এর মধ্যে একটি ব্যাপার বলা হচ্ছে যে এখন তো তদন্ত কমিশন হয়তো সেটি বের করবার চেষ্টা করবেন, এবং সেই প্রত্যাশা আমাদের, যে যেহেতু ক্ষমতার পালা বদলে একটা ইতিহাসের যেই ভয়ঙ্কর হত্যাকাণ্ড, সেই জায়গায় অনেক মানে অস্পষ্টতা রয়ে গিয়েছিল এতদিন, যে বিষয়গুলো অধরা থেকে গিয়েছিল সেগুলো এখন অ্যাড্রেস করবার চেষ্টা করছেন। সেই জায়গাতে তারা হয়তো চেষ্টা করেন, কিন্তু আপনারা দীর্ঘদিন এই বাহিনীতে ছিলেন, এই যে ঘটনাগুলো আপনারা কিভাবে সেটি পর্যবেক্ষণ করছেন বা কিভাবে দেখছেন, সেই বিষয়গুলো একটু যদি আলোকপাত করেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমিনুল্লাহ ইসলাম মজলিস ভাইকে আপনাকে ধন্যবাদ। এটিএন বাংলার এটিএন সংলাপের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি প্রথমে এই বিডিআর যে কারণে হত্যাকাণ্ড, যেটা নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, সেখানে 57 জন সার্ভিং অফিসার ছিলেন এবং একজন রিটায়ার্ড অফিসার ছিলেন। 58 জন অফিসার এবং অন্যান্য ব্যক্তিবর্গ নিয়ে 74 জন শাহাদাত বরণ করেন। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি এই সাথে স্মরণ করছি জুলাই অগাস্ট বিপ্লবে যারা নিজেদের জীবন গলির সামনে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, সেই সব তরুণ ছাত্র জনতা যারা ছিলেন, শ্রমিক, সবাই রুহের মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত হয়ে এখনও ট্রিটমেন্ট নিচ্ছেন তাদের তাড়াতাড়ি সুস্থতা কামনা করছি। আসলে এই জুলাই অগস্ট বিপ্লবের পরে, 5ই আগস্টের বিপ্লবের পরে কিন্তু আমরা মন খুলে কথা বলতে পারছি। তো এখানে আপনি যে কথাটি বলেছেন, 2009 সালের বিডিআরের এই হত্যাকাণ্ডের সময় আমি তখন মেজর হিসেবে চট্টগ্রামে কর্মরত ছিলাম। আমি হালি শহরের একটি কোর্সে, আমাদের একটা কোর্সে আমি অংশগ্রহণ করি, আমরা কোর্সের মধ্যে ছিলাম। তো এই ঘটনা যখন ঘটে, আমরা এটা জাস্ট টোটালি সারপ্রাইজ টু আস দ্যাট বিডিআর পিলখানে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে। আমরা ঠিক ঘটার সাথে সাথেই আমরা জেনে যাই, আমাদের ক্লাস সাসপেন্ড হয়ে যায়, আমরা সবাই টিভির সামনে এসে অবজার্ভ করতে থাকি। এরপরে ওই সময়ের ফিলিংসটা আমাদের কাছে এরকম ছিল যে, আপনি খেয়াল করেছেন, এখন তো সবই জানেন, এটা সবাই জানে যে 25 তারিখ সকাল থেকে শুরু হয়েছে, 25 তারিখ দিন শেষ হয়ে গেছে, তারপরে রাত শেষ, তারপরে 26 তারিখ দিন শেষ, 26 তারিখ রাতের বেলা, মধ্যরাতে তখন আর্মি যারা কর্ডন করেছিলেন তাদেরকে ঢোকার পারমিশন দেওয়া হয়। তা আমি বলবো 4টা দিন, 2 দিন 2 রাত, দীর্ঘ সময় ধরে আমরা টিভির সামনে, আমরা জীবনে এরকম টিভির সামনে এত সময় ব্যয় করি নাই জীবনে, যতটা সময় আমরা এই 2 দিন 25-26 আমরা ব্যয় করেছি। আমাদের সেই সময়ের অবস্থাটা, আমাদের নিজে একজন সার্ভিং অফিসার হিসেবে এবং আমাদের ফ্যামিলির অবস্থাটা আসলে কখনো আমরা বলতে পারি না, মানুষকে জানাতে পারিনি। আমি বলি, আমরা এরকম ম্যাক্সিমাম অফিসার, আমরা আসলে কয়েকদিন আমরা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারি নাই, আমরা ঘুমাতে পারিনি। আমাদের কয়েকটা কারণে ঘুমাতে পারিনি, যে এতগুলো আমাদের ব্রাদার অফিসার এইভাবে নির্মমভাবে, নৃশংসভাবে হত্যা করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, তারপরে সবাইকে ড্রেনে ফেলে দেওয়া হয়েছে, 8-10টা ডেড বডি, তারপরে এই নৃশংসতার কোনো সীমা ছিল না। তো এইটা একটা কারণ ছিল যে আমাদের ভাইরা, আর সবচাইতে বড় বেদনাদায়ক যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে আমরা ইউনিফর্ম পরা অবস্থায় আছি,
আমার ট্রেনিং আছে, আমাদের সব কিছু আছে, কিন্তু আমরা আমাদের ভাইদেরকে রক্ষা করতে পারিনি। এইটা সবচাইতে আমাদেরকে বিবেকের যাতনায় আমরা তখন কয়েকদিন ধরে আমরা একটা ট্রমার মধ্যে দিয়ে গিয়েছি, যেটা কী করে সম্ভব। অথচ আপনারা জানেন যে এই যে কোনো ঘটনা বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং, অফিসারদের ট্রেনিং বলেন, সৈনিকদের ট্রেনিং বলেন, ট্রেনিং একটা স্ট্যান্ডার্ড, একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ট্রেনিং আমরা করে আসি, এবং আমাদের এই ট্রেনিংয়ের মধ্য দিয়ে এরকম একটা ঘটনা ঘটবে, সেই ঘটনায় আমরা সেটা কন্ট্রোলে নিয়ে আসতে পারবো না, উই নিড 2 to 3 hours টাইম। এবং আপনারা জানেন এখন তো সব কিছু বেরিয়ে আসছে যে আমাদের এই ঘটনা ঘটার 30 মিনিটসের মধ্যে কিন্তু একটা আমরা বলি যে একটা কোম্পানিতে থাকে প্রায় 105 জন, ঠিক আছে, সেখানে আমাদের কোম্পানি মাইনাস স্ট্রেংথ, অর্থাৎ প্রায় 2 প্লাটুন স্ট্রেংথ আমরা বলি, 60-র মতো সশস্ত্র অফিসার এবং সৈনিক, এরা কিন্তু আপনার নিউ মার্কেট সাইডের যে গেট রয়েছে বিডিআর পিলখানার, সেই গেটের কাছে কিন্তু তারা চলে গিয়েছিল, মানে 46 যেটা স্বতন্ত্র ব্রিগেডের যারা ছিলেন কর্মরত, হ্যাঁ, অথচ তাদেরকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি। 4 দিন ধরে তাদেরকে 2 দিন এবং 2 রাত ধরে প্রবেশ করতে দেওয়া হয়নি, অথচ তারা তো তখন 30 মিনিটসে প্রবেশ করলে। এবং আমরা একটা ভালো করে জানি, একটা এপিসি ওয়াজ গুড এনাফ। একটা এপিসি যদি গেট থেকে ঢুকতো 30 মিনিটসের মধ্যে, এবং আর্মির ড্রেস পরা, আর্মির অস্ত্র হাতে, আর্মির সেনাবাহিনী চলে আসছে, এই ডেটারেন্সে আপনার ওই পুরা পিলখানা খালি হয়ে যেত। হয়তো ইনিশিয়ালি যখন ঘটনাটা শুরু হয়েছে তখন যদি কাউকে ওরা ফায়ার করে মেরে থাকে, এরপরে কিন্তু যাদেরকে খুঁজে এই 2 রাত খুঁজে বের করে বিভিন্ন জায়গায় যারা লুকিয়েছিল তাদেরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করছে, এটা কিছুই ঘটতো না। কাজেই আমার বক্তব্য হচ্ছে যে ওই সময়ে আমরা এগুলা ডাইজেস্ট করতে পারছিলাম না। আমাদের ফ্যামিলি সহ আমরা একটা কয়েকদিন ট্রমার মধ্যে, ইভেন আমরা ঠিকমতো ঘুমাতে পারিনি, জানেন, আমরা ঠিকমতো ঘুমাতে পারিনি। ঘুম থেকে উঠে আমরা মনে করি আমি আছি কিনা, এটা ছিল প্রশ্ন, যে আমি আছি কিনা, ঠিক আছে। তো মানে আমরাও তো সেখানে থাকতে পারতাম, আমাদের ফ্যামিলির যারা, এই যে মেজর গাজ্জালি কি, কিন্তু আমি জাস্ট কিছুদিন আগে গাজ্জালিকে আমি কঙ্গোতে রিপ্লেস করি। ও যেখানে কঙ্গোর স্টাফ অফিসার হিসেবে ছিল ইতুরি ব্রিগেডে, আমি সেখানে যাই এবং আমি তাকে রিপ্লেস করি। তো তার এই রিপ্লেস করার সময় একটা কয়েকদিন আমরা একসঙ্গে থাকি, একটা ইন্টারাকশন হয়। ওকে এর আগে আমি খুব একটা ভালো করে চিনতাম না, জানি জুনিয়র অফিসার ছিল আমার। তো ওই ইন্টারাকশনের পরে ও এসে তারপরে ওর বিডিআর পোস্টিং হয়, তারপরে তো এই ঘটনা ঘটে। আমি যেটা বলছিলাম যে ওর তো ডেড বডিও পাওয়া যায়নি। এই যে তানভীর ভাবি যে এখন কিছুক্ষণ আগে কথা বললেন, তার হাজব্যান্ড যে মেজর তানভীর, সে এবং গাজ্জালিকে কিন্তু ওরা বার্নড অফ, বোথ ওয়ার বার্নড অফ। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমি কিন্তু বিজিবিতে আমি চাকরি করেছি। এই যে আমার লাস্ট, মানে বিজিবি নামকরণ করার পরে, হ্যাঁ, নামকরণ 21-22, আমি 1992-তে কমিশন পাই। এরপরে আপ টু 2020 পর্যন্ত আমি আর্মিতেই ছিলাম। আমি কোনো ডেপুটেশনে বিডিআর অথবা ডিজিএফআই অথবা অন্য কোনো সংস্থায় আমি যাইনি, আর্মিতেই অল থ্রু ছিলাম। লাস্ট রিটায়ারমেন্টের 2 ইয়ার্স আগেই আর কি আমার পোস্টিং হয় অ্যাজ এ ফুল কর্নেল হিসাবে, আমি বিজিবিতে যাই। তো বিজিবিতে আমি 2 ইয়ার্সে আমার চাকরির অভিজ্ঞতা রয়েছে। তো আমি বিজিবিতে যে ফার্স্ট ডে আই কেম অ্যাক্রস উইথ এ সোলজার অফ বিজিবি, এবং এরপরে আমি তাকে স্টাডি করছি, সে আমার সাথে ইন্টারাক্ট হচ্ছে, আমার সাথে চলছে, করছে। তারপরে আমি অন্যান্য অফিসে যারা স্টাফ আছে, বিভিন্ন বর্ডার পোস্টে যেসব পোস্ট আছে, বিজিবি পোস্ট থাকে যে বর্ডার লাইনে, তো সেখানে ভিজিট, ওদের সাথে যে ইন্টারাকশন, আমার কাছে কখনো মনে হয়নি যে বিজিবির সৈনিক আর আর্মির সৈনিক আলাদা। বিলিভ মি, আমরা আর্মিতে যেসব সৈনিকদের কমান্ড করার সময় ওদের যে বিহেভিয়ারটা পেয়েছি, ওদের যে আচরণটা পেয়েছি, আমার রানার যে আমাদের সাথে থাকে, আপনি জানেন একজন, আমার ওখানেও অনেকগুলো রানার পেয়েছি আমি এই 2 ইয়ার্সে, কিন্তু আমি কখনো ওদের মধ্যে আমি কোনো ডিফারেন্সিয়েট করতে পারিনি যে এ বিজিবির সৈনিক আর এ হচ্ছে আর্মির সৈনিক। মানে ওদের বিহেভিয়ার, ওদের সব কিছু আমাদের সাথে অ্যাবসলিউটলি
এই আর্মি সৈনিকের মতো। অন্যান্য দিক থেকে কিন্তু অনেকটা ওরা যেহেতু অপারেশনাল ডিউটিতে থাকে সব সময়, হ্যাঁ, এই দিক থেকে ওরা বেশ ভালো ট্রেন্ড এই দিক থেকে। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম যে সেটা বিডিআর সৈনিকরা এই নৃশংসভাবে আমাদের অফিসারদেরকে যে এরকম হত্যা করবে, এইটা যারা বিজিবিতে বা বিডিআরে চাকরি করেছে তারা কোনো দিন এই বিশ্বাসটা তাদের আসবে না যে বিডিআরের সৈনিকরা এই কাজ করতে পারে অফিসারদের সাথে। ঠিক আছে, এরপরে যে ডাল চাল কর্মসূচি নিয়ে যেটাকে বলা হচ্ছে সেটার জন্য তাদের ভিতর ক্ষোভ তৈরি হয়েছে, অ্যাবসার্ড। আপনি সেনাবাহিনী বলেন অথবা বিজিবি বলেন বা বিডিআর বলেন, যেখানে অফিসাররা সমস্ত অপারেশন অ্যাডমিনিস্ট্রেটিভ সব কিছুতে অফিসাররা ইনভলভ, সেখানে এমন কোনো ঘটনা ঘটতে পারে না যে ঘটনার কারণে সৈনিকরা অফিসারদের উপরে এরকম একটা ক্ষোভ তৈরি হবে। নেভার আই টেল ইউ। আমরা তো মিশনও করেছি, মিশনেও বিভিন্ন দেশে আমরা কর্মরত ছিলাম আমাদের সৈনিকদের নিয়ে। হ্যাঁ, বিভিন্ন ফরম্যাটে এরকম কখনো কিছু করতে পারে না যে অফিসারদের সাথে সৈনিকদের এরকম একটা ক্ষোভ তৈরি হবে এবং সেই ক্ষোভের বশবর্তী তারা এভাবে নির্মমভাবে হত্যা করবে। ঠিক আছে, তো আমি যেটা বলবো যেটা এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, এটাকে কোনোভাবেই বিদ্রোহ বলা যাবে না, নাম্বার 1। নাম্বার 2, এটা যদি বিদ্রোহ হতো তাহলে কিন্তু এটা 1 or 2 আওয়ার্সের মধ্যে সেনাবাহিনী এটাকে কন্ট্রোলে নিয়ে আসতে পারত। এখন এটা যেহেতু পরিকল্পিত, সেই কারণেই সেই সময়ে সেনাবাহিনীকে, সেই সময় ফ্যাসিস্ট সরকার অথবা যারা এর সাথে দেশি বিদেশি যারা ষড়যন্ত্রকারী ছিল, তারা প্ল্যান্ড ওয়েতে সেনাবাহিনীকে এই অপারেশন থেকে দূরে রেখেছে। এবং এই সময়ে যারা কমান্ডে ছিল, বিশেষ করে সেনাবাহিনীর কমান্ডে যারা ছিলেন, বিশেষ করে সেনাবাহিনী প্রধান, তৎকালীন সেনাবাহিনী প্রধান, ডিজিএফআই, ডিজি এনএসআই, ঠিক আছে, এবং 46 ব্রিগেড, যার সে ছিল ঢাকা শহরের মধ্যে, মানে এটাকে বলা হয় ঢাকা শহরের হার্ট, সে তারা রেসপন্স করার কথা। হ্যাঁ, তার তো 46 ব্রিগেড, এরা যারা ছিল অবশ্যই আমি মনে করি সেই সময় কমান্ড চ্যানেল বলতে পারবে। হ্যাঁ, এবং তাদের কাছেই এই প্রশ্নটা করে বের করতে হবে যে কি কারণে, কি একটা ভৌতিক কারণ বা রহস্যজনক কি কারণে তারা এইটা ভিতরে প্রবেশ করে নাই, মুভ করেনি এবং এটাকে ওই তাৎক্ষণিকভাবে এটাকে নিয়ন্ত্রণ করে নাই। এটা তাদেরকে আমি মনে করি যে এখন যে স্বাধীন এপিসি, ভারী গোলা বারুদ সবকিছু ছিল, এখন যে কমিশন, স্বাধীন কমিশনটা হয়েছে এই অগাস্টের পরে, সেটাও কিন্তু এমনি হয়নি। এই কমিশনের জন্য আমি যাকে ক্রেডিট দিব সেনাবাহিনীতে, সেটা হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, লেফটেন্যান্ট কর্নেল হাসিন। লেফটেন্যান্ট কর্নেল হাসিনকে তো আপনি জানেন, আয়নাঘরের তথ্য এসে দিয়েছেন যে চট্টগ্রামের হিল ট্রাক্সে বীর প্রতীক হিসেবে খেতাব পেয়েছেন এবং বিভিন্ন অপারেশনে র্যাবে থাকাকালীন সময় তার পদক রয়েছে, বিজিবিতে পদক রয়েছে। অত্যন্ত সাহসী একজন অফিসার এবং এদের সাথে যেসব অফিসার রয়েছে আমারও সৌভাগ্য হয়েছে তাদের সাথে থাকার, এবং আমরা আমাদের এই প্রসারের কারণে, কন্টিনিউয়াস প্রসারের কারণে, এবং এদেশের ছাত্র সমাজ, বিভিন্ন যারা দেশপ্রেমিক, এদের কারণে কিন্তু এই স্বাধীন কমিশনটা গঠন হয়েছে। তো আমরা আশা করব যে এই কমিশন খুঁজে বের করে শুনবো। আমরা একটু শুনে আসি। আমাদের সাথে রয়েছেন মেজর রেজাউল হান্নান। আপনার কাছে যাচ্ছি, যে বিষয়টি আসলে বলা হচ্ছিল যে এই যে পরিকল্পিত এবং বেশ কিছু কারণের উনি উল্লেখ করলেন যে 46 ব্রিগেড, এবং আমরাও দেখেছি পরবর্তীতে গণমাধ্যমে যেটি এসেছে যে কিছু পোশাক পাওয়া গেছে, যেই পোশাকগুলো একেবারেই নূতন কিছু পোশাক ওখানে পাওয়া গেছে। এরপর এরকম কিছু জিনিস যা পাওয়া গেছে, যেমন বেল্টের কথা বলা হচ্ছে যে এগুলো আগে দেখাই যায়নি। এই বিষয়গুলো নিয়ে আসলে কি কোনো সিদ্ধান্তে আসা যায় কিনা, বা মানে কি ইঙ্গিত করে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরুতে এটিএন বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি মজলিস ভাইকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য।
যদিও 25 ফেব্রুয়ারি এটা আমাদের জন্য, প্রত্যেকটা সেনাবাহিনী অফিসারের জন্য এটা একটা খুব কষ্টের দিন। কষ্টটা অনেক বেশি হয়, ভিতরে ব্লিডিং হয়। আমার মনে আছে যে এই বিডিআর কিলিংয়ের পরে যে কষ্ট পেয়েছিলাম দীর্ঘদিন যাবৎ, সারা জীবনে এত কষ্ট কখনো পাইনি। এবং আমি এই ঘটনার সাথে যারাই জড়িত আছে না কেন, এটা বিজিবি বিডিআর সৈনিক কিংবা জেসিও কিংবা এটার পরিকল্পনা, তার আশেপাশে যারা কাভার করেছে, সবারই দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এটা নিয়ে কোনো শর্টকাট নাই। এখন আমি এই ঘটনাটাকে, বিডিআর কিলিংয়ের এই ঘটনাটাকে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এটাকে আপনারা একটু বড় আঙ্গিকে দেখেন। এটা আমাদের স্বাধীনতা যুদ্ধের পর, মুক্তিযুদ্ধের পর আমাদের সার্বভৌমত্বের উপরে সবথেকে বড় অ্যাটাক। এই ঘটনাটাকে অনেক বড় আকারে দেখেন যে এই ঘটনাতে আমরা কি হারালাম। আমাদের সার্বভৌমত্ব একটা বড় অংশে কম্প্রোমাইজ হলো। বাংলাদেশের সবথেকে অর্গানাইজড এবং ইফেক্টিভ দুইটা বাহিনী, সবথেকে ডিপেন্ডেবল দুইটা বাহিনী, অফকোর্স আর্মি ইজ দি বেস্ট ওয়ান, সেনাবাহিনী এবং বিজিবি, এ দুটার বড় ধরনের ড্যামেজ হলো এবং দুইটা বাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হলো। এখন আবার অন্য একটা অ্যাঙ্গেলে দেখি। 25 ফেব্রুয়ারিতে পিলখানাতে হত্যাকাণ্ড হচ্ছে। হত্যাকাণ্ড কারা করছে? বিডিআর জানে যে তাদের পরিকল্পনা যদি সব অফিসারকে মেরে ফেলা হয়, যে এই ঘটনা শেষ করতে অনেক সময় লাগবে। কিন্তু তারা জানে হাফ অ্যান আওয়ার ডিস্টেন্সের ভেতরেই তো আর্মি আছে, আর্মি চলে আসবে, আধা ঘন্টার ভিতরেই চলে আসবে। আর্মির কাছে ট্যাঙ্ক আছে, এপিসি আছে, ভারী অস্ত্র আছে, এয়ারফোর্স আছে, এয়ারফোর্সের কাছে গানশিপ আছে, র্যাব আছে, সব আছে। তো আধা ঘন্টার ভিতরেই তো সব চলে আসবে। এই গ্যারান্টিটা তারা পেল কোথায়? যে আধা ঘন্টা কেউ আসবে না, যে আধা ঘন্টা অথবা আসলেও কিছু হবে না, আমরা আমাদের কাজ শেষ করতে পারবো। এই গ্যারান্টিটা বিডিআরের ওই সৈনিকগুলা পেল কোথায়? দ্বিতীয় পয়েন্ট, আমার বিডিআরে প্রায় 9 বছর চাকরি, বিভিন্ন বয়সে। আমি 94-এ 6 মাসের জন্য ছিলাম হিলট্যাক্সের একটা রিমোট বিডিআর ক্যাম্পে। 6 মাসের জন্য অ্যাটাচমেন্ট থাকে এটা। আবার 2012 থেকে 2016 প্রায় 5 বছর ছিলাম এবং শেষ 2021 থেকে এই 25 সেপ্টেম্বর পর্যন্ত ছিলাম। আমার বিজিবিতে দীর্ঘ চাকরি এবং এই বিজিবি বিডিআর দুইটাকেই আমি দেখেছি। একটা জিনিস আমি অত্যন্ত কনফিডেন্সের সাথে বলতে পারি, যে কোনো বড় ধরনের কোনো ঘটনার প্ল্যানিং করার ক্ষমতা বাংলাদেশ সেনাবাহিনী কিংবা বিজিবির সৈনিকের নাই। আচ্ছা, পরিকল্পনা করার, এত বড় ঘটনা ঘটানোর পরিকল্পনা করার ক্ষমতা সৈনিকের নাই। এবার আমরা যদি দেখি, আচ্ছা এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এটার বেনিফিশিয়ারি কারা? আমরা দেখি না যে কোনো একটা বড় ধরনের ঘটনা, দুর্ঘটনার কোনো ক্লু পাওয়া যায় না, তখন আমরা খুঁজতে যাই যে আচ্ছা বেনিফিশিয়ারি কে, বেনিফিশিয়ারি হলো। আমরা দেখি বেনিফিশিয়ারি কারা। এটার সব থেকে বড় বেনিফিশিয়ারি হলো বিগত ফ্যাসিস্ট সরকার। এবং আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট, এই যে সেনাবাহিনী এবং বিডিআর যে এত দুর্বল হয়ে গেল এবং দুর্বল করা হলো, যে কারণেই, মানে কিভাবে বেনিফিশিয়ারিটা কিভাবে আপনি বিগত সরকার কিভাবে বেনিফিশিয়ারি? আচ্ছা, এই বিডিআর কিলিংটা যদি না হতো, এই বিডিআর কিলিংটা হলো বলেই এই যে আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের যে প্রায় 15-16 বছর যে একটা স্বৈরতন্ত্র কায়েম করতে পেরেছে, তার প্রথম স্টেপটাই ছিল এই সেনাবাহিনীটাকে দুর্বল করে দেওয়া, সেনাবাহিনীর কমন চ্যানেলটাকে দুর্বল করে দেওয়া। আচ্ছা, সাথে বিডিআর তো আছেই। আমরা অতীতে সব সময় দেখেছি, দেশে যখনই বড় কোনো একটা ক্রাইসিস হয়েছে, যে কোনো একটা সিচুয়েশন হয়েছে, শেষ রিসোর্ট হিসেবে আর্মি চলে এসেছে। এবং আমরা 1/11-এর সময়ও দেখেছি যে এমন একটা পরিস্থিতিতে হয়ে গেছিল, তখন দেশের মানুষও চাচ্ছিল এবং এটার পেছনে পরিকল্পনাও ছিল।
ইন্ডিয়া আওয়ামী লীগের লবিংও ছিল, বাট সেনাবাহিনী চলে এসেছিল। কিন্তু এই 2009-এর এই ঘটনার পরে এই যে ফ্যাসিজম চলতে থাকলো প্রায় 15 বছরে, তারপরে কিন্তু এভরিথিং, দ্য গভর্নমেন্ট ওয়াজ আনচ্যালেঞ্জড, দি ফ্যাসিস্ট গভর্নমেন্ট ওয়াজ আনচ্যালেঞ্জড। খুব স্মুথলি তারা রান করতে এই অতীতে কখনো এটা হতো না, পুরনো হতে এটা হতো না। এরপরে সেকেন্ড বেনিফিশিয়ারি কারা? সেকেন্ড বেনিফিশিয়ারি হলো ইন্ডিয়া। কেন আমি বলছি এটা? দেখেন, আমরা জানি যে এখন সীমানায় বর্ডারে কাঁটাতার দেওয়া আছে। এই কাঁটাতারের একটা বিজিবি বিএসএফ এর নিয়ম অনুযায়ী বর্ডার রেগুলেশন আছে যে সীমানার 150 গজের ভিতরে কাঁটাতার দেওয়া যায় না। সীমানার 150 গজের ভিতরে এনিথিং হ্যাভিং ডিফেন্স পোটেনশিয়ালিটি এ ধরনের কিছু থাকতে পারে না। বাট এই 2 বছরে বিএসএফ সব কিছু করে ফেলেছে। মজলিস ভাই, আপনি একটু চিন্তা করে দেখেন তো, 2009-এর আগে আপনার সীমান্তে কিলিং হয়েছে নাকি, হলে সেটার ইন্টেন্সিটি কেমন ছিল? সীমান্তে কিলিং হয়েছে নাকি? আর 2009-এর পরের কি অবস্থা? আমি সবার জানার জন্য বলছি যে আমাদের এই সাউথ ইস্ট এশিয়াতে, এই রিজিয়নে যতগুলা বর্ডার গার্ডিং ফোর্স আছে, এটা পাকিস্তান, এটা চায়না, এটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ, মায়ানমার, এর ভিতরে বিজিবি তৎকালীন বিডিআর হলো সব থেকে ইফেক্টিভ এবং সব থেকে প্রফেশনাল। আচ্ছা, সব থেকে প্রফেশনাল। এবং এই বিডিআরের পারফরমেন্স আপনি 2009-এর আগে দেখবেন, 2009-এর পরে দেখবেন, রৌমারি বা কুড়িগ্রামে আমরা যেটি দেখেছি, 2009-এর পরে দেখবেন। এবার আমি ওই দিনের ঘটনাগুলা একটু বোঝার চেষ্টা করি। 2025-এ 2009-এর 25 ফেব্রুয়ারিতে ভিতরে কিলিং হচ্ছে। আমরা তৎকালীন ডিজি জেনারেল শাকিল মারা গেছেন, বিষয়টা প্রথম জানলাম ইন্ডিয়ান চ্যানেল থেকে। বাংলাদেশের চ্যানেল কিন্তু কোনোটা এটা প্রচার করে নাই। এই ঘটনার শুরুর কিছুক্ষণ পরেই দুর্ভাগ্যজনকভাবে এই এটিএন বাংলার মুন্নি সাহার কাছ থেকেই আমরা দেখলাম যে সে এই বিডিআর অফিসারদেরকে আর্মি সেনাবাহিনীর অফিসারদেরকে ডিফেম করে ওই বিডিআর কিলিংয়ের সাথে যারা জড়িত ছিল অথবা বিদ্রোহের সাথে যারা জড়িত ছিল তাদের পক্ষে তাদেরকে স্পন্সর করে সে কথা বলছে। এর কিছুক্ষণ পরেই আমরা দেখলাম তখন মন্ত্রী ছিলেন ফারুক খান বলছেন যে এটা জামাত শিবিরের ঘটনা। এর কিছুক্ষণ পরে আমরা নিউ মার্কেট এলাকায় একটা মিছিল দেখলাম, যে মিছিলে সেনা অফিসারদেরকে ডিফেম করে এই বিডিআর যারা কিলিং করেছে কিংবা বিদ্রোহের সাথে যারা জড়িত আছে তাদের ফরে কথা বলা হচ্ছে। তো আপনি যদি হিসাব করে দেখেন মনে হবে ঘটনা যদি মেলাই, হ্যাঁ, যে মনে হচ্ছে যে একটা নাটক মঞ্চস্থ হচ্ছে এবং এভরিথিং ইজ রেডি, এবং রেডির বলার পরে একটার পর একটা প্লট চলে যাচ্ছে। এবং আমি আরেকটা কথা বলে শেষ করব, পৃথিবীর ইতিহাসে আমাকে একটা ঘটনা দেখান যে যেখানে বাহিনীর ভিতরে বিদ্রোহ হয়েছে, গুলি হচ্ছে, বাট আর্মি অথবা অন্য যে কোনো ডিসিপ্লিন ফোর্স এটাকে ইন্টারফেয়ার করা হচ্ছে না, একটা দিন চলে যাচ্ছে, দিনের পর দিন চলে যাচ্ছে, এরকম কোনো ঘটনা পৃথিবীর ইতিহাসে আছে নাকি? আমি এই ব্যাপারে আরেকটা ছোট এক্সাম্পল দিব। 95 সালে আনসার বিদ্রোহ হয়। আনসার বিদ্রোহটা হয় আনসার একাডেমিতে। আমি তখন সাভারে আচ্ছা, জেনারেল মতিন ছিলেন আমার সাভারের ডিভিশন কমান্ডার। সাভার ডিপকে দায়িত্ব দেওয়া হলো যে আনসার বিদ্রোহ করেছে আনসার একাডেমিতে, ওটাকে টেক কেয়ার করার জন্য। জেনারেল মতিন গেলেন, যাওয়ার পরে আর্মি কর্ডন করার পরে একটা মাইক লাগানো হলো। জেনারেল মতিন মাইকটা নিলেন, ওনার কথায় কিছুটা আঞ্চলিকতা ছিল। উনি শুধু বললেন যে আনসার খুব ভালো কাজ করে, আনসারের অনেক প্রবলেম থাকতে পারে, এটা আমরা সরকারকে বলবো। হিল ট্র্যাক্সে সেনাবাহিনী এবং আনসার মিলেমিশে অনেক কাজ করে, কিন্তু আপনারা এখন যেটা করছেন একটা অন্যায়। আপনাদেরকে আমি মাত্র 10 মিনিট সময় দিলাম, স্যারেন্ডার করেন। ঠিক 10 মিনিট পরে সেনাবাহিনী গুলি করা শুরু করবে এবং ঠিক 10 মিনিট পরে আনসার স্যারেন্ডার করলো। আচ্ছা,
দিস ইজ হোয়াট ইট ইজ, দিস ইজ হোয়াট ইট ইজ। কিন্তু এখানে আমরা কি দেখলাম, আমরা প্রায় 2 দিন সব কিছু কর্ডন করে রাখলাম এবং কিন্তু কোনো action ভিতরে সব কিছু হয়ে গেল, আমরা সব কিছু কর্ডন করে রাখলাম। As if খাপছাড়াভাবে করতে দেয়া হলো আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমরা কর্ডন করে রাখলাম। আইসোলেটেডভাবে কিছু অফিসার কিংবা কিছু গ্রুপ, যেমন র্যাবের একজন অফিসার, সে তার গ্রুপ নিয়ে, সেনাবাহিনীর কিছু অফিসার, কমান্ডো ব্যাটালিয়ন থেকে আগত কিছু অফিসার, তারা ভিতরে ঢুকতে গেল, তাদেরকে বাধা দেওয়া হলো। ডিজিএফআই বাধা দিল, অন্যান্য অর্গানাইজেশনগুলো বাধা দিল যে না, তোমরা এভাবে করবা না। তো এই প্রত্যেকটা বিষয়ে কি লাইটলি নেওয়ার কোনো সুযোগ আছে? লাইটলি নেওয়ার কোনো সুযোগ নাই। জি, আমি আবার আসবো আপনার কাছে, আমরা একটু শুনে আসি। তাসনুভা মাহা আছেন আমাদের সঙ্গে। জি তাসনুভা মাহা, যে কথা আপনি বলছিলেন, আমরা বলছিলাম যে ঘটনার ধারাবাহিকতা সেটি শুনবার চেষ্টা করব আপনার কাছে। যে পর্যন্ত আপনি বলছিলেন, এরপরে আসলে ঠিক কখন আপনি পুরোপুরি বুঝতে পারলেন যে এই নৃশংসতার বিষয়টি এবং যে আপনাদের ওপর দিয়ে যা যা গেল আর কি, মোটামুটি যেটুকু বলা যায় আপনার কাছ থেকে শুনবো সেটি। আসলে কিলিং হচ্ছে, এটা তো আমার বোঝার কোনো উপায় নাই। হ্যাঁ, জি, কারণ আমি আমার রুমে ছিলাম, আর লাস্ট টাইম কথা বলার সময় আমার হাজবেন্ড আমাকে বলেছিল যে ডিজির গায়ে গুলি লেগেছে। আর যেই মোবাইল থেকে আমার সাথে কথা হচ্ছিল সেটা 12 লং কোর্সের আজিজ ভাইয়ের মোবাইল। বললো যে আজিজ ভাই, মানে আজিজ স্যারের গায়েও গুলি লেগেছে। হ্যাঁ, তো আজিজ ভাইয়ের সাথেও আমার এর মধ্যে কথা হয়েছে। তারপরে এতটুকুই, মানে অন্যদের গায়ে গুলি লেগেছে এটা বলেনি, কিন্তু তানভীরের গায়েও গুলি লেগেছে এই বিষয়ে সে আমাকে বলেছে। জি, হ্যাঁ, মানে 3 জনের কথাই আমাকে শুধু বলেছে। আর সম্ভবত এতদিনে আমার ঠিক ওভাবে মনে নাই, কিন্তু ডিজি মারা গেছেন না এরকমও হয়তো মনে পড়ে যে হয়তো বলেছিল। হ্যাঁ, তো এরপরে আমাকে ও বলেছিল যে মানে কিছু মেসেজ দিয়েছিল যে আমাকে কোথায় থাকতে হবে, বা আর্মি আসলে শুধুমাত্র আমি বের হব এখান থেকে, এছাড়া আমি যেন বের না হই। মানে আমাকে বলেছিল কোনো, মানে অন্য কারোর সাথে আমি যেন না যাই পিলখানা থেকে। হ্যাঁ, মানে ও যদি না আসতে পারে তাহলে আর্মি এসে রেস্কিউ করলেই যেন আমি এখান থেকে যাই, এই কথাটা আমাকে বলেছে। আর এরপর আপনি বের হলেন কখন? আমি বের হয়েছি 26 তারিখে, মাগরিবের একটু আগে। আচ্ছা, আর এছাড়া তো আমি অন্য জায়গাতেও সবসময় বলেছি যে আমাকে যে কথাগুলো বলেছে যে অন্য পোশাক পরে, হ্যাঁ, মানে আওয়ামী লীগের নেতারা আছে, মানে ডেফিনেটলি ওর কাছে সেটা নন ফেস ছিল, না হলে এরকম সিচুয়েশনে তো ও লীগের নেতা কথাটা বলতো না। আচ্ছা, ও লীগের নেতা বলেছিল আমাকে। হ্যাঁ, তারপরে আরেকটা জিনিস আমাকে বলছিল যে আমাদের বিডিআর এর সোলজার্স আছে, বাট এইরা হচ্ছে মানে এখন হয় না, মানুষের বডি ফিটনেসটা নষ্ট হয়ে যায় অনেকদিন সার্ভিসে না থাকলে, তাই না, বা অ্যাক্টিভ থাকে না অতটুকু। তো আমাকে এত ছোট সময়ের মধ্যে আমাকে যতটুকু বলছে যে এরা, মানে যারা আছে এরা আমাদের এখনকার সদস্য না। মানে আমার এতদিনের কথা মনে নাই, কিন্তু এতটুকু আমি বুঝতে পারি যে এই সদস্যরা এখনকার না। হ্যাঁ, এই টাইপেরই একটা কথা কি বলেছিল, আমি পুরাটা আমার মনে নাই, কিন্তু বিডিআর এর সদস্য আছে, কিন্তু এরা আগের বা বাইরের, বা বাইরে থেকে আসছে, বাইরের সদস্য, কিন্তু বিডিআর এর পোশাক। ও আমাকে বারবার মেনশন করেছিল এই কথাগুলো, যে প্রত্যেকের গায়ে বিডিআর এর পোশাক। হ্যাঁ, আমাকে একটু বোঝাতে চেষ্টা করছিল। থার্ড টাইম বলেছিল যে এনএসজি আছে, এই কথাটা আমি আসলে আমার কোনো আইডিয়া ছিল না, আমি বুঝি নাই। তা আমি বারবার ওকে জিজ্ঞেস করেছি, ও আমাকে যতবারই বলছে আমি এত চারিদিকে তো সাউন্ড আমি বুঝতে পারছি না। তা লাস্ট টাইম বলে যে হচ্ছে ইন্ডিয়ানস। হ্যাঁ, 2 বার বলে ইন্ডিয়ানস। ওই সময়ই আমার রুমের মানে রুম মানে আমি ওয়ার্ড্রোবের ডোরের ভিতরে ছিলাম, সেটা খুলে আমাকে বের করে নিয়ে যায়। আচ্ছা, বা বের করে নিয়ে যায়, আমার বাচ্চারা তো অনেক ছোট, আমার কোলে ছিল, বাইরে নিয়ে যায়। বাইরে নিয়ে যাওয়ার পরে এরকম একটা অবস্থা যে আমার রুমে 7-8 জন ঢুকে যায়। তারপর ওখান থেকে আমাকে একদম টেনে হিচড়ে বার করে, মানে আমি কি হচ্ছে ব্যাপারগুলা, হ্যাঁ, টেনে হিচড়ে বার করে আমাকে বাইরে নিয়ে ফেলে দেয়। ওটা ছিল টেনিস গ্রাউন্ডের সামনে।
আচ্ছা। ফেলে দেওয়ার পরে আমার বাচ্চাগুলোকে আমার কাছ থেকে নিয়ে নেয়। আর এর মধ্যে যখন আমার ওয়ার্ড্রোবের ডোরটা খুলে, আমি তো তানভীরের সাথে ফোনে কানেক্ট করার অবস্থায় ছিলাম, আমার হাত থেকে সবার আগে ফোনটা নেয়। হ্যাঁ, তারপরে আমাকে রুম থেকে বের করে। তো বাইরে নেওয়ার পর যখন আমার বাচ্চাগুলোকে আমার কাছ থেকে নিয়ে নেয়, ওদেরকে ওখানে আমি এবার বের হওয়ার পরে দেখি আরো কতগুলা ছেলে বাচ্চা আছে যারা 10 এবং 10 বছরের বেশি হবে, 10-12। হ্যাঁ, ওরা সব 5-6টা বাচ্চা দাঁড়ানো, অফিসারের বাচ্চা, ওদেরকে আমি চিনি না, ছেলে বাচ্চা দাঁড়ানো। তো আমি ওদের কনভারসেশনে বুঝছি যে ছেলে বাচ্চাগুলোকে আলাদা করবে, ছেলে বাচ্চাদেরকে মেরে ফেলবে, বাঁচিয়ে রাখবে না। তো আমার বাচ্চাগুলো ছোট থাকাতে তারা বুঝতে পারছে না, বলে এদেরকে চেক করবে, ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা। হ্যাঁ, ওই সময় আমি যেটা খেয়াল করলাম যে ওরা বাংলায় কথা বলছে। তো আমি যখনই দেখা যায় যে এখন ইন্টারভিউ দিচ্ছি, যেটা আমি 9 সালে আর কি স্টেটমেন্টে ছিল আমার, যে ওই সময় ওরা হিন্দিতে কথা বলছিল। আচ্ছা। হ্যাঁ, তো ওখানে কিন্তু 3টা লোক ছিল, এইটা আমি আমার পুরোপুরি মনে আছে, যে 2জন লম্বা লোক আর একজন একটু শর্ট করে। হ্যাঁ, এই 3টা লোকই শুধু এই কথা বলেছে। আর মানে ওনারা কি হিন্দিতে কথা বলছিল? হ্যাঁ হ্যাঁ, 3টা লোক শুধু হিন্দিতে কথা বলছিল, অন্যরা না, অন্যরা বাংলায় কথা বলছে। হ্যাঁ, কিন্তু প্রত্যেকের গায়ে বিডিআর ইউনিফর্ম ছিল। আবার সবার বেল্ট পরা ছিল না, প্রত্যেকে বেল্ট পরা ছিল না, কিন্তু বিডিআর ইউনিফর্মে ছিল। আবার সবার পায়ে ওদের বুট ছিল না, কারো কারো পায়ে স্যান্ডেল ছিল, স্লিপার টাইপ। সবার গায়ে হাতে আর্মস ছিল। হ্যাঁ, আর বিডিআর এ তো আমি তানভীরের সাথে অনেক জায়গায় গিয়েছি 3.5 বছর, এদের হাইট গুলো আমি এতখানি দেখিনি, আমি সেদিন যে পরিমাণ হাইট দেখেছি। হ্যাঁ, তো আপনার আর যারা বাংলায় কথা বলছিল তারা একটা পর্যায়ে আমাকে, যাই হোক, একসময় আমার বাচ্চাদের ওই যে চেক করলো, চেক করে মেরে ফেলতে নিবে, মানে কিছু ঘটনা এরকম হচ্ছে। তারপরে আবার কি মনে হলো জানি না, ওই যে দাঁড়ানো ছিল বাচ্চাগুলো, এদেরকে সহ যে বাইরে থেকে কিছু ফ্যামিলিও আসছিল, পাশের বিল্ডিং থেকে, ওটার নাম হলো সৌরভ, আর আমি ছিলাম ছায়ানীরে। আচ্ছা। হ্যাঁ, তো ওই সৌরভ বিল্ডিং এর কিছু ফ্যামিলিরা বললো বাচ্চাদেরকে, খুব রিকোয়েস্ট করলো বাচ্চাদেরকে যেন ছেড়ে দেয়। ওদেরকে তো টেনিস গ্রাউন্ডের সামনে দাঁড় করিয়ে রেখেছিল, ছেলে বাচ্চাদের সবাইকে রিকোয়েস্ট করাতে পরে ওদের কি মনে হলো, ছেড়ে দিল। আমাদের সব লাইন ধরে কোয়ার্টার গার্ডে নিয়ে গেল। হ্যাঁ, আমার কোয়ার্টার গার্ডে যাওয়ার অভিজ্ঞতাটা অনেক বাজে ছিল। আমাদেরকে প্রচুর মানে গায়ে মারধর করেছে ওই সময়। মারধর বলতে রাইফেলের পিছনের বাটটা দিয়ে, আর ওরা দৌড়ে এসে, সামনে মাঠ ছিল, দৌড়ে এসে আমাদের গায়ে লাথি দিচ্ছে। এটা মানে অফিসার, বাচ্চা, ফ্যামিলি, সরি, মানে কোনো কিছু বলছে না, কেবলমাত্র না না, ওরা দৌড় দিয়ে এসে মার দিচ্ছে, আর বারবার বলছে এতদিন আমাদের রেশন খেয়েছিস, এই টাইপের কথাবার্তা। বাট আমরা তো আসলে ওদের রেশন কেন খাবো, ওদের রেশন ওরা খাবে। কয়জন ছিলেন আপনারা ওখানে, মানে কতজনের? অনেক 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 ফ্যামিলি, একদম লাইন ধরে যাচ্ছি। হ্যাঁ, তো এইভাবে আর কি আমাদের কোয়ার্টার গার্ড পর্যন্ত নিয়ে গেল। আমার পাশে আমার সাথে একটা লুঙ্গি পরা আর টি শার্ট অথবা হাফ শার্ট পরা, সাদা হবে, সাদা কালারের, হোয়াইট কালারের একজন ভদ্রলোক ছিলেন। পরে দেখলাম ওটা, পরে জানতে পেরেছি আর কি, উনি মেজর মোকাররম ছিলেন। আমার পাশের রুমে যে ইকবাল ভাই ছিলেন, উনার কোর্সমেট। কিন্তু আমি ওই সময়ে যেভাবে আসছে, আমার রুমে ঢুকেছে বা আমাকে রুম থেকে বের করার পর্যন্ত উনি ছিল, আমার সাথে এত বাজে বিহেভ করেছে ওরা, কিন্তু ওনার সাথে বাজে বিহেভ করেনি আর কি। হ্যাঁ, তো আমি আসলে এই জন্য বুঝতে পারিনি যে উনি অফিসার ছিলেন। তারপরে তো কোয়ার্টার গার্ডে নিয়ে গেল, কোয়ার্টার গার্ডে ছিলাম 2 দিন। 26 তারিখ আসরের বেশ পরে, কারণ ঘড়ি টড়ি কিছু ছিল না, আসরের বেশ পরে এক পর্যায়ে ছেড়ে দিল আর কি আমাদেরকে। আর ভিতরে যে কিলিংই হচ্ছে এই জিনিসটা বুঝতে পারছিলাম না, কিন্তু ওরা একটা জিনিস কোয়ার্টার গার্ডে বলছিল যে আমাদেরকে এভাবেই থাকতে হবে আজীবন, আমরা এভাবেই বেঁচে থাকবো যে কয়দিন, তারপরে এভাবেই মারা যাবো। হ্যাঁ, এরকম একটা মেসেজ আমাদেরকে দিচ্ছিল। আর আমি মনে হয় সবচেয়ে বেশি বলেছি যে বিডিআর এ যারা ছিল তারা আসলে এভাবে, কারণ প্রথমে হচ্ছে আমার হাজবেন্ডের কথা, তারপরে হচ্ছে আমি নিজে হিন্দি ভাষা শুনেছি। হ্যাঁ, ওদের
বডি ফিটনেস বা চলাফেরা দেখে আমার কাছে মনে হয়েছে যে এতদিন ধরে আমি বিডিআর এর যে জনদেরকে দেখেছি এদের মতো না। হ্যাঁ, কিন্তু যখন আমি কোয়ার্টার গার্ডে যে পার্টটা দেখেছি, কোয়ার্টার গার্ডে ডিএডি তৌহিদ, হ্যাঁ, তার সাথে যে কয়েকজন লোক ছিল, আমি অন্যদের নামটা ঠিক জানি না, কিন্তু কিছুদিন আগে আমাকে একটা ছবি দেখানো হয়েছে, ওটার মধ্যে একজন ছাড়া প্রত্যেকেই ছিল। তো যাই হোক, ওই ছবিটা মিডিয়াতেও এখন আছে। তো ওইখানকার লোকগুলা ছিল, ওই লোকগুলা তো বিডিআর এর লোক। হ্যাঁ, ওরা খুবই কম মানুষ। ওরা হচ্ছে কিছুক্ষণ পর পর এরকম আমাদের মানে কোয়ার্টার গার্ডের দরজা খুলে আবার সেই মারধর করছে ফ্যামিলি গুলার উপরে। আমাদের সিনিয়র কয়েকটা ভাবি, হ্যাঁ, শহীদ হয়েছেন একজন অফিসার, তারও মিসেস ছিলেন লেফটেন্যান্ট কর্নেল, বের করে বুট পলিশ করিয়েছে 26 তারিখ সকালবেলায়, এরকম বিহেভ করেছে। আবার মনে করেন এমনও হয়েছে যে যেটা ডিএডি তৌহিদের কথা বলছি, সে বলছে যে আজকে থেকে আমি ডিজি, আমাকে তোরা স্যার ডাকবি, মানে অফিসারদের ফ্যামিলিদেরকে সে এই কথাটা বলছে। বাট একই সাথে ওখানে কয়েকজন সৈনিক যাদের বয়স কম দেখে মনে হয়, তারা আমাদের জন্য জগ ভর্তি করে পানি নিয়ে আসছে লুকায় লুকায়। হ্যাঁ, তারপরে হচ্ছে তারা হচ্ছে আপনার চিপস নিয়ে আসছে, ক্যান্টিন খুলে বলছে যে ক্যান্টিন খুলে নিয়ে আসছি, বিস্কুট নিয়ে আসছে, সেগুলো আমাদের লুকিয়ে দেওয়ার চেষ্টা করে। বাট এই যে লোকগুলোর কথা বলছি, এদের কাছে যতবারই ধরা পড়ে এরা সব নিয়ে ওদেরকে আবার অন্য জায়গায় পাঠিয়ে দেয়। তো এরকম মিক্স টাইপ লোক ছিল। হ্যাঁ, কিন্তু আমার অভিজ্ঞতা হচ্ছে যে আমাকে রুম থেকে যখন ধরে নেয় তখন একেবারেই আলাদা লোক ছিল। আর কোয়ার্টার গার্ডে যেহেতু আমি বন্দি, এর বাইরে যেতে পারছি না, এর জন্য আমার এর বাইরের ব্যাপারটা তো বলার কোনো উপায় নাই। আর কোয়ার্টার গার্ডে আপনি যখন ছিলেন তখন এমনি বিদ্যুতের লাইন বা পানির লাইন সেগুলো কি মানে ডিসকানেক্টেড ছিল না? সেগুলো আমি তো ওয়াশরুমে যাইনি, মানে যাওয়ার কোনো উপায় ছিল না। কিচ্ছু ভাবি অজু করতে চেয়েছিলেন, তাদেরকে যে ভালো কয়েকজনের কথা যে আমি বলেছি, তাদের পুরা গার্ড দিয়ে তারা নিয়ে গেছে সার্কেলের মতো করে, ভিতরে 2-3 জনকে ঢুকিয়ে নিয়ে গেছে, আবার 2-3 জন করে রুমে দিয়ে গেছে। এবং আলো ছিল? হ্যাঁ ছিল। আচ্ছা, ছিল, কিন্তু অস্ত্র জমার সময় সবকিছু বন্ধ করে দিয়েছিল আমাদের রুমে। আচ্ছা, সেটি কখন? এটা তো অনেক রাতে, আমার তো ঘড়ি ছিল না কাছে। হ্যাঁ, এটা অনেক রাতে যখন অস্ত্র জমা হয়, সারা খাতুন আর আইজিপি সাহেব আসেন, নূর মোহাম্মদ, ওনাদের সামনে অস্ত্র জমা হয়, ওটা আমরা দেখেছিলাম। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবার চেষ্টা করবো আপনার কাছে। আমি একটু শুনে আসি। আমাদের সাথে রয়েছেন জাকারিয়া হোসেন। যে বিষয়টি আসলে বলছিলাম যে পরিকল্পিত, এ জায়গায় কিন্তু বেশ কিছু বিষয় এসেছে। যে একটি হচ্ছে পলিটিক্যাল মানে লিডার যারা ছিল তাদের একটা ইনভলভমেন্টের কথা আসছে, পাশাপাশি আন্তর্জাতিক মানে আন্তর্জাতিক বলছে আমি বিদেশি শক্তির কথা বলা হচ্ছে, যে বহির্রাষ্ট্রের কারো সেটি আছে কিনা, এবং বেশ কিছু কথাবার্তায় কিন্তু এই বিষয়টিও চলে আসছে, যেমন যেটি তাসনুবা বাহাও বলছিলেন এবং আমাদের মেজর রেজাউল হান্নানও বলছিলেন। আপনার কাছে কি মনে হয়? জি, আপনি হয়তো এই অনেকগুলো কথাই আসছে, এখন তো আরও অনেক কিছু বের হচ্ছে। আজকেও আমার দেশ পত্রিকায় আপনি দেখেছেন যে বিডিআর অফিসারদের রক্তের উপর দাঁড়িয়ে মিটিং হচ্ছে, হাসছে তারা, এই নাম আসছে, রাজনৈতিক ব্যক্তিবর্গের নাম আসছে। ইনফ্যাক্ট বিডিআরের এই ঘটনায় 25 ফেব্রুয়ারি এবং 26শে ফেব্রুয়ারি টোটাল 2 দিন 2 রাতের এই ঘটনাটা প্রত্যক্ষ করে শুধু সেনাবাহিনীর লোকজনই না, পুরা বাংলাদেশের সাধারণ জনগণের ভিতরে এই ধারণায় পৌঁছে গেছে সবাই। এর জন্য খুব একটা বড় ব্যাখ্যার প্রয়োজন ছিল না যে এইটা পরিকল্পিত একটা হত্যাকাণ্ড, এতে তো কোনো সন্দেহ নাই। মানে যেভাবে ঘটনাগুলো ঘটছে, আর সেনাবাহিনী চারিদিকে কর্ডন করে রয়েছে, সব কিছু তাদের সাথে আছে, অপারেশনাল মোডে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। জাহাঙ্গীর কবির নানক এবং আরেকজন মির্জা আজম ফ্ল্যাগ, সাদা ফ্ল্যাগ নিয়ে তারা বীর দর্বে ভিতরে ঢুকছেন, তাদের কোনো ভয় নাই যে এখানে এত গোলাগুলি হয়েছে, এত মেসাকার হয়েছে, তো তাদের এই যে তাদের বীর দর্পে ভিতরে প্রবেশ করা। তারপরে হচ্ছে আমরা দেখতে পাই এদেরকে বের করে নিয়ে
বিডিআরের এই সৈনিক ডিএডি যারা ছিল এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে বের করে শেরাটনে নিয়ে দিদেন অবৈধ প্রধানমন্ত্রী বলি। আমি তাকে সাবেক প্রধানমন্ত্রী বলি না, আমি বলি অবৈধ খুনি প্রধানমন্ত্রী, খুনি হাসিনা। তো সে তাদের সাথে নিয়ে মিটিং করেন, হ্যাঁ, এতগুলো অফিসার ওখানে ডেড বডি বের হচ্ছে, ডিজি মারা গেছে শোনা সত্ত্বেও তাদের সাথে মিটিং হচ্ছে, শেরাটন থেকে খাবার নিয়ে খাওয়াচ্ছে। এই যে নাটক, দিদেন স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন আবার রাতে বেলা প্রবেশ করে উনি একটা ড্রামা করলেন যে অস্ত্র সমর্পণ করছে। তো এসব দিয়ে তো আর কোনো প্রমাণ করার কোনো বাকি থাকে না যেটা পরিকল্পিত না, এটা কোনো বিদ্রোহ। ঠিক আছে, আরেকটি বিষয় যে এই ঘটনা তো 25 তারিখে ঘটেছে, এরপরে 1 মার্চ দেখা গেছে যে যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দরবার হলে গিয়েছিলেন, সেখানে সহকর্মীদের যেই করুণ পরিণতি হয়েছে তার জন্য সেনা কর্মকর্তারা বা তাদের পরিবার তারা যখন কিছুটা আবেগ আপ্লুত হয়েছে, বিক্ষোভ প্রকাশ করেছে, সেখানেও পরবর্তীতে 184 জন, সম্ভব 34 জনকে চাকরিচ্যুত। এই বিষয়টি আসলে কীভাবে দেখে? যেহেতু আমরা তখন সেনাবাহিনীতে এবং মেজর র্যাঙ্কে, এবং আমি তখন একটা ব্রিগেডের বিএম ছিলাম, ব্রিগেড মেজর, ওখান থেকে আমি ট্রেনিং কোর্সে যাই। তো আমরা এই সব ব্যাপারগুলো না আমরা খুব কাছ থেকে খুব কিনলি অবজার্ভ করেছি। শুধু তাই না, আমাদের যারা সহকর্মী ছিলেন, যারা তৎকালীন কর্নেল বা ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, সেনাবাহিনী প্রধান, সিজিএস যত আছে, ডিজি, ডিজিএফআই, এনএসআই, সবাই তো অ্যাক্টিভিটিস, তাদের আচরণ, তাদের বিভিন্ন সময়ে তাদের অ্যাকশন, এগুলো তো আমরা অবজার্ভ করছি এবং সবাইকে তো চিনি। যারা এই যে শাহাদাত বরণ করেছে, যে 57 জন অফিসার, এর 1-2 বাদে সবার সাথে তো আমি বিভিন্ন ফরমেশনে আমরা একসঙ্গে চাকরি করেছি। হ্যাঁ, আমার এডজুটেন্ট, আমার ব্যাটারি কমান্ডার, আমার একই ফরমেশনে ছিলাম, এরকম তো ম্যাক্সিমাম সবাইকে বলতে পারবো। তো আমি যেটা বলবো, সেই সময় কিন্তু অনেকগুলো ঘটনা ঘটছে আফটারমাথ। বিডিআর এই পরিকল্পিত হত্যাকাণ্ডের পরে আফটারমাথ কিন্তু সেনাবাহিনীতে অনেক ঘটনা ঘটছে, যা হয়তো আপনারা জানেন, আমি আরো ক্লোজলি দেখছি। 25-26 তারিখে কি ঘটছে? 25 তারিখ যখন এইরকম ঘটনা ঘটছে সব জায়গায়, তখন তো আমাদের হাতে মোবাইল, তাই না? সব জায়গায় কিন্তু সমস্ত অফিসার, সমস্ত সৈনিক, সমস্ত ফরমেশন সবাই জেনে গেছে। তখন কিন্তু প্রতিটা ফরমেশনে 25 তারিখই কোনো ফরমেশন মানে তো আপনি জানেন যে ডিভিশন, যেখানে একজন জিওসি থাকে, মেজর জেনারেল, সব ফরমেশনে কিন্তু সব অফিসারদের অ্যাড্রেস করতে হয়েছে জিওসিকে। এই যে 25 তারিখে জিওসি অ্যাড্রেস করছেন অফিসারদের, কারণ অফিসারদের ক্ষোভ স্বাভাবিক, রাইট। 26 তারিখে অনেকে অ্যাড্রেস করেছেন। সমস্ত ফরমেশনের এই অ্যাড্রেসগুলোতে কিন্তু অফিসাররা কিন্তু শাউট করেছে। আমি নিজে শাউট করেছি, চিটাগংয়ে আমরা দাঁড়িয়েছি। কিন্তু সেই সময়ও কিন্তু কিছু তখন জিওসিদের ভূমিকা কি ছিল? জিওসিরা কন্ট্রোল করার জন্য যতটুকু ভূমিকা নেওয়া দরকার অতটুকু নিয়েছেন, বাট যে মানে বেদনা, যেভাবে আমরা ক্ষোভ প্রকাশ করেছি, সিনিয়রিটির কারণে এবং জিওসি হিসাবে তিনি তো সেভাবে প্রকাশ করতে পারেন না, সেটা তো স্বাভাবিক। তো আমি যেটা বলতে চাচ্ছি যে সেই সময় কিন্তু, যে প্রসঙ্গে আসছি, যে সেই সময় কিন্তু সমস্ত ফরমেশনে এরকম অফিসাররাও কিন্তু আউটবাস্ট হয়েছে। তো এরপরে এই 2 দিনের পরে যখন দিদেন অবৈধ প্রধানমন্ত্রী 1 তারিখে ডেকেছেন সেনাকুঞ্জে, সেই সেনাকুঞ্জে যে অফিসাররা কথা বলেছেন, ইভেন ফরমেশনে আমি যে বলেছিলাম যে ফরমেশনে জিওসির সামনে যেসব অফিসাররা কথা বলেছেন, আমি নিজে দেখেছি চিটাগং আমাদের যে ডিভিশন ফরমেশনের যে হল রুমে যে হচ্ছিল, এই মিটিং হচ্ছিল, মানে জিওসির সামনে বসা, আমরা বিভিন্ন জনের প্রশ্ন করছি, ওই সময় 2-1 জন অফিসার বসে নোট করছে, দাঁড়িয়েছে, যেই মাইক্রোফোন চাচ্ছে তার নাম লিখছে, মানে পরবর্তীতে দেখে নেব এরকম আর কি। হ্যাঁ, মানে এই একই সেম ঘটনা তো ওখানে তো আরো সবার সামনে, ঠিক আছে, এই সেনাকুঞ্জে। তো এই অফিসারদের বিভিন্ন সময়ে বের করে দেওয়া হয়েছে, হ্যাঁ, বিভিন্ন কারণ তারা মনে করছে যে এরাই তো এজিটেটেড, ঠিক আছে, এরা আউটবাস্ট হয়েছে, কাজেই তাদেরকে রাখাটা তারা সেফ মনে করেনি। শুধু তাই না, তাপস
এরপরে তাপস এই ঘটনায় বোম ব্লাস্টের যে ঘটনায় সেখানেও তো অফিসারদের যে 5 জন অফিসারকে, ইয়াং অফিসার, মেধাবী অফিসার ছিল তারা আর্মির বিভিন্ন জায়গায়, তাদেরকে যেভাবে টর্চার করা হয়েছে সার্ভিং অফিসারদের নিয়ে, এবং মিথ্যা একটা ফলস একটা এলিগেশনের উপরে, হ্যাঁ, এবং যেভাবে জেএসআই জয়েন্ট ইন্টারোগেশন জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার জেআইসিতে নিয়ে তাদেরকে দিনের পর দিন বছরের পর বছর ওইখানে তাদের ইন্টারোগেট করেছে, তারপরে আবার তাদের ফলস একটা বিষয়ের উপরে তাদেরকে জেল পর্যন্ত পাঠাইছে। তা চিন্তা করেন সেই সময় একটা ইয়াং ক্যাপ্টেন মেজর যার বিয়ে করেছে, তার ফ্যামিলি আছে, তার বাচ্চা আছে, অনেকে মানে এরকম একটা অবস্থা তাদের বছর পর বছর তাদেরকে এই সাফারিংস তাদেরকে মেনে নিতে হয়েছে। তো এটা অনেকগুলো ঘটনা আপনার কাছে ঘটেছে। যাব মেজর রেজাউল হান্নান, এখানে বেশ কিছু বিষয় আপনি বলছিলেন যে পরিকল্পনার অংশের ব্যাপারে যেটি দেখা যায় যে এই পরিকল্পনাটা অনেক আগে থেকে কিনা এটিও এখন প্রশ্ন তুলছেন, এখন যেহেতু অনেক ব্যাপার বের হয়ে আসছে। যেমন গ্রেনেডের কথাই যদি আমরা বলি, এটি খুবই টেকনিক্যাল এবং আপনারা এটি বলতে পারবেন যে গ্রেনেড তো প্রাইম করা থাকে না, গ্রেনেড থাকে বডি এবং ডেটোনেটর আলাদা আলাদা থাকবে, কিন্তু ওখানে যেটি সরজমিন দেখা গেছে যে সব প্রাইম করা জওয়ানদের হাতে। এখন এটি তো খুব স্কিলড না হলে, খুব দক্ষ না হলে এটিকে অনেক দিন, অন্তত 15-16 দিন বা 1 মাস ধরে এই বিষয়টি যদি থাকে এবং একটি করা হয়, তখন তো আপনার কাছে এইটা উপস্থিত হবে, তার আগে হুট করেই তো এটিকে করা যাবে না। আপনার কাছে কি মনে হয়, মানে এটিও কি একটি মানে অ্যাড্রেস করবার মতো বিষয় কিনা? অবশ্যই অ্যাড্রেস করার মতো বিষয়, তবে আমি শুরুতেই বলেছি যে পুরো বিষয়টাকে ছোট আকারে দেখলে হবে না, এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফসল এবং এই পরিকল্পনার সাথে অনেকে জড়িত। আমরা এখন তো অনেক মিডিয়াতে অনেক ঘটনা প্রবাহ সেই সময়কার বিষয়ে আসছে, আমরা ইউটিউবে দেখছি, আমরা আমার দেশ পত্রিকা থেকে দেখছি। যে আমি যদি অন্যভাবে বলি যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তো আমাদের কোনো ইন্টেলিজেন্স আগে থেকে জানলো না কেন? আর যদি না জেনে থাকে তবে না জানাও তো একটা অপরাধ। এই অপরাধের কারণে কাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে? এই না জানার জন্যে যদি বলে যে না ইন্টেলিজেন্স আসলে কাজ করে নাই, সে জানতে পারে নাই, আমাদের যে ইন্ট অর্গানাইজেশনগুলো ছিল তারা ফেল করেছে, এই ফেল করার জন্যে কাকে শাস্তি দেওয়া হয়েছে? বরং পুরস্কার দেওয়া হয়েছে। একটু আগে কর্নেল জাকারিয়া যেটা বললেন যে আপনি দেখবেন যে এই বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে যে সকল অফিসারই প্রতিবাদ করেছে বিভিন্ন জায়গাতে, তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এদের ভিতরে আবার 5 জন মেধাবী অফিসারকে এই তাপস হত্যার মিথ্যা মামলায় আপনার ডিজিএফআই নিয়ে যেয়ে তাদেরকে 1 বছর আটকে রাখে, টর্চার করে, তারপরে একটা সাজানো এফডিসিএম করে তাদেরকে 5 বছরের জেল দেওয়া হয়। কারণ কি? কারণ একটাই, তারা এদের ভিতরে আমার জানা মতে 3 জন অফিসার, তারা হলো বিডিআর যখন 27 তারিখের পর থেকে তো পিলখানাতে সেনাবাহিনী ছিল, সেনাবাহিনী টেক কেয়ার করতো, এখানে তারা ইয়াং অফিসার হিসাবে ছিল এবং তারা অনেক কিছু দেখে ফেলেছিল, এই ইনকোয়ারিগুলোর সাথে তারা জড়িত ছিল, অনেক কিছু দেখে ফেলেছিল, যে কারণে দিদেন যারা ইন্ট অর্গানাইজেশনে ছিল, ডিজিএফআই, বিজেপি, তারা তাদেরকে আর সেফ মনে করে নাই। এখন আমরা সেই সময় এখানে আপনারা মিডিয়াতে আছেন, আপনারা তো জানেনই, আমরা প্রত্যেকটা সেনা অফিসারই তো 27-28 তারিখের দিকেই তো যে নামগুলো আমরা শুনলাম যে এটার সাথে তাপস জড়িত, এটার সাথে নানক জড়িত, এটার সাথে মির্জা আজম জড়িত, তো তাদের বিষয়ে তো আমরা পরবর্তীতে কোনো অ্যাকশন দেখলাম না। এবং যে 2টা কমিশন করা, যে 2টা কোর্ট অফ ইনকোয়ারি করা হলো, একটা আনিসুজ্জামানের নেতৃত্বে আর একটা আমাদের সেনাবাহিনীতে, সেখানেও তো এই নাম পলিটিক্যাল লিডার যারা তাদেরকে ডাকা হয় নাই, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় নাই, ইভেন স্বরাষ্ট্র মন্ত্রীকেও কিছু জিজ্ঞাসা করা হয় নাই যে উনি যে রাতের বেলায় গেলেন, যে একটা কোশ্চেন হলেও তো ওনাকে জিজ্ঞাসা করা উচিত ছিল যে ডিজি কোথায়, ডিজির পরিবার কোথায়, উনি তো জিজ্ঞাসা করেন নাই। তো উনি তো জানেন যে ভিতরে প্রায় 70-এর উপরে অফিসার আছে,
উনি তো তাদের খোঁজ খবর নেন নাই। তো উনি তো জানেন তো প্রায় 30-40 জনের উপরে ম্যারিড অফিসার ফ্যামিলি সহ আছে, উনি তো তাদের বিষয়ে কোনো খোঁজখবরই নেন নাই। তো উনি তো জানেন যে প্রায় 8,000-এর উপরে সৈনিক আছে, তার মানে 8,000-এর উপরে অস্ত্র আছে। তো আপনি মিডিয়াতে দেখেন, এখনও টিভিতে দেখেন, ইউটিউবে মনে হয় পাওয়া যাবে যে অস্ত্র যে সারেন্ডার উনি সেরিমনি করছেন, হাতে গোনা 50-60টা 100টার মতো অস্ত্র। তো এখন এই যে বিষয়গুলো নিয়ে কাকে জিজ্ঞাসা করা হয়েছে, এরপরে বিচারের নামে একটা প্রহসন হয়েছে। আমি সেই প্রসঙ্গেই আসছি, আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা এসেছি। এই কমিশনের কাছেও তো আমাদের প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশার জায়গায় যদি 30 সেকেন্ডে কিছু যুক্ত করেন, এরপরে আমি কর্নেল জাকারিয়ার কাছে যাব। এই কমিশন যেটা হয়েছে, জাকারিয়া যেটা বললো, এটাও একটা আন্দোলনের ফসল, এটা খুব সহজে হয় নাই। এবং এই কমিশনে যারা আছেন, আমাদের কোনো অপশন নাই, এই কমিশনের উপরে আমাদেরকে আস্থা রাখতেই হবে, আমাদের আর কোনো অপশন নাই। তবে এই কমিশনকে আমি শুধু 2টা সাজেশন দিব, যে কমিশনের যে টার্মস অফ রেফারেন্স যেটা দেওয়া আছে, এর 2টা ধারা চেঞ্জ করতে হবে। নাম্বার 1, একটা জায়গাতে বলা আছে যে এর আগে যে প্রহসনের যে বিচারটা হয়েছে, ওই বিচারের যে ভার্ডিক্টগুলো দেওয়া হয়েছে, ওটা ওইভাবেই মেনে নিয়ে কাজ করতে হবে। ওই বিচার কারা করেছে? আওয়ামী লীগের লোক ঘটনার সাথে জড়িত ছিল, সরকারি স্পষ্ট, যাতে ওই ব্যাপারটা না থাকে। ঠিক আছে। আর দ্বিতীয়টি হলো যে জেলখানাতে যারা আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে, তাদেরকে ওই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদেরকেও জিজ্ঞাসা করতে হবে, সবাইকে জিজ্ঞাসাবাদ করতে হবে। আমাদেরকে আসল ঘটনা জানতে হবে, যে কে পরিকল্পনা করেছে, কে অর্থ দিয়েছে, কে ষড়যন্ত্র করেছে, এবং এরপরে সম্পূর্ণ ঘটনাগুলো কারা কাভার আপ করেছে, এই কাভার আপ অপারেশনের সঙ্গে কারা জড়িত ছিল, সকলকে একসাথে নিয়ে তারপরে এই কমিশনের কাজ শেষ হবে। অসংখ্য ধন্যবাদ কর্নেল জাকারিয়া। যে বিষয়টি আমি বলছিলাম, যে বিচারের ব্যাপার যেটি বলা হচ্ছে, নতুন কমিশন এসেছে, এখন বিচারের প্রক্রিয়ায় এর আগে যেটি বলা হচ্ছে যে সেখানে এক ধরনের প্রভাব ছিল, ইনফ্লুয়েন্স ছিল, যার কারণে বিচারটিকে হয়তো একদিকে নেওয়া গেছে, রায়কে একদিকে নেওয়া হয়েছে। এখন আবার উদারতার নামে যারা প্রকৃতই অপরাধী, এরকম তো হতেই পারে, তারাও আবার কোনো কারণে ছাড়া পেয়ে যায় কিনা, সার্বিকভাবে সেই বিষয়টিও যদি একটু আলোকপাত করেন খুব সংক্ষেপে। জি, এই আশঙ্কা তো কেন আসছে সেটা হচ্ছে কিছুদিনের মানে কিছু তৎপরতার কারণে আসছে, তাই তো। তো সেটার জন্য আমি এই কমিশনকে বলবো যে এই 18 কোটি মানুষ কিন্তু তাকিয়ে আছে বিডিআর কার্নেজের হত্যার তদন্ত কমিশন, স্বাধীন তদন্ত কমিশন কি বের করে। এখানে আপনি একটা অন্যরকম বুঝ দিবেন, আগে সরকারের মতো বিভিন্ন যে তদন্ত কমিটি করেছে তাদের মতো, এটা সম্ভব না, এই জাতি মেনে নেবে না। এই যে বৈষম্যবিরোধী আন্দোলন এবং এই যে 5ই আগস্টের এই ফসল, এই বিপ্লব, এটার কিন্তু এই বিডিআর কার্নেজের কিন্তু অন্যতম একটা মানে প্রভাব এবং ইনফ্লুয়েন্স ছিল। কারণ এই যারা এই আন্দোলন করছে, এরা কিন্তু তখন 4, 5, 6, 7-এ পড়ে, তারা দেখেছে টিভির সামনের দিকে এই নৃশংস হত্যাকাণ্ড। পৃথিবীর ইতিহাসে নাই, পৃথিবীর ইতিহাসে আপনি একটা বিডিআর কার্নেজের মতো এরকম হত্যাকাণ্ডের ইতিহাস আপনি খুঁজে পাবেন না। কোনো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, কোনো প্রক্সি ওয়ার, কোথাও আপনি এরকম নৃশংসতা নাই। কাজে এই নৃশংসতা দেখে যারা বড় হয়েছে, তাদের যে ঘৃণা সৃষ্টি হয়েছে, তার ফসল দেখেন যে পতনের সাথে সাথে যত এমপি, যত মিনিস্টার, যত কিছু ছিল, মসজিদের ইমাম পর্যন্ত পালাই গেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? ইতিহাসে কিন্তু এটাও একটা রেকর্ড। আসলে কি ফেসিস্ট আওয়ামী লীগ সরকার যা করছে সবগুলোই রেকর্ড। কিন্তু আবরার হত্যা বলেন, আর এই যে 5ই আগস্টের পরে সেপ্টেম্বরে ঢাকার ওই যে ইসের হলে যে তোফাজ্জল হোসেন নামের যে ছেলেটাকে নির্মমভাবে হত্যা করছে, এগুলো তো কোনো মানুষের পক্ষে সম্ভব না। কাজে ওরা যা করে, হেফাজতের কিলিং বলেন, ওই যে লগি বইটার কিলিং বলেন, সব কিছু কিন্তু তারা চ্যাম্পিয়ন। যেটাই করছে ফেসিস্ট সরকার সব চ্যাম্পিয়ন। আর কিছু কিছু দল এখনই ওদেরকে মাপ টাপ করে দিয়ে ওদেরকে করে নিয়ে যেতে যাচ্ছে। কাজে এটা কোনো অসংখ্য ধন্যবাদ। আমি একটু শুনে আসি তাসনুভা মাহা, আমরা শেষ করব আপনার কাছে। প্রত্যাশার কথা তো শুনতেই চাই আপনি এই নতুন কমিশনের ক্ষেত্রে, এবং আরেকটি বিষয় যেটি বলছিলেন যে ডিএনএ টেস্টের মাধ্যমে যা শনাক্ত করা হয়েছে সেটিও আসলে নিশ্চিত নয়। সার্বিকভাবে আপনার বক্তব্য দিয়ে আমরা শেষ করব। একেবারেই নিশ্চিত নয়। হ্যাঁ, ওটা আমার হাজবেন্ডের ডেড বডি তো না, কারণ হাইটেও মিলে না, বয়সেও মিলে না, তো এটা তো হতেই পারে না, তাই না? একটা 47 বছরের ডেড বডি তো, মানে আজকে আমার হাজবেন্ড বেঁচে থাকলে 44 ইয়ার্স হতো,
আর আমাকে আজকে থেকে 16 বছর আগে যেই লাশটা দেওয়া হয়েছে তার বয়স তখন ছিল 47 বছর, 47। হ্যাঁ, আর আমার হাজবেন্ড ছিল 5'11.5। আমাকে যে ডেড বডি দেওয়া হয়েছে সেটা 5 ইঞ্চ, আচ্ছা, মানে 5 ফিট আর 5 ইঞ্চ। তো এটা তো কোনোভাবে মানে এটা তো ডিএনএ লাগে না, এটা তো চোখ দিয়ে দেখা, সবাই দেখেছে। আর আমাকে যখন দেওয়া হয়েছে তখন বলাই হয়েছে যে আমি এটা না নিলে আমার হাজবেন্ডকে দেশদ্রোহী ঘোষণা করা হবে। তো এটা আওয়ামী লীগ সরকার আর তারিক সিদ্দিকীর একটা প্ল্যান ছিল। আচ্ছা। কারণ এটা তো তৎকালীন সরকারের করা হত্যাকাণ্ড, সুপরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ তারা চেয়েছে বাংলাদেশ আর্মিকে দুর্বল করার জন্য, হ্যাঁ, দুটা বাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে মানে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি করার জন্য, যেটা আস্তে আস্তে 16 বছরে তো বোঝাই গেছে যে কি অবস্থায় দাঁড়িয়েছিল বাংলাদেশ, তাই না? তো আসলে আমি যেটা বলবো যে এখন আসলে যদি কোনো ইফ বাট এই টাইপের জিনিস দিয়ে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়, হ্যাঁ, তাহলে তো আসলে কোনো কিছু উন্মোচন হবে না, তাহলে সেই আমরা ফ্যাসিস্ট হাসিনাতেই পড়ে থাকবো, ঠিক না? এটাকে আমার মনে হয় যে সুন্দরভাবে একদম কোর্ট পর্যন্ত নিয়ে কলম ভেঙে দেওয়ার মতো করেই যেন কাজটা শেষ হয়, আমি এটাই আশা করি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।